কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। বার্সেলোনা সাপোর্টারদের জন্য অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ থাকার কথা, কারণ বার্সেলোনা সাপোর্টাররা অনেক বছর পরে সেই পুরাতন রূপে বার্সেলোনা দলটাকে দেখতে যাচ্ছে আবারও। বুক বড় আশা নিয়ে কিন্তু 2025-26 সিজনটা কেমন যাবে এই জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য আবারও আপনাদের কাছে এলাম। যে বার্সেলোনার সমর্থন হিসেবে আমরা অনেকটা ব্যাটার সময় পার করেছি 24 এবং 25 সিজনের মধ্যে, কারণ আমরা 2024-25 সিজনের মধ্যে অসাধারণভাবে লা লিগার মধ্যে ডমিনেট করেছি। রিয়াল মাদ্রিদের যেটা ডমিনেটিং লেভেল ছিল, এটাকে আমরা পার করে এখন ওয়ার্ল্ড স্টেজের মধ্যে আবারও সেই পুরাতন বার্সেলোনাকে আমরা আবারও রিপ্রেজেন্ট করতে পারতেছি উইথ হান্সি ফ্লিক। হান্সি ফ্লিকে এখানে ক্রেডিট অবশ্যই আছে, কারণ হান্সি ফ্লিক যদি না থাকতো তাহলে বার্সেলোনার এই ইয়ং ট্যালেন্ট গুলাকে যেভাবে কাজে লাগাচ্ছে এখন, হয়তোবা আমরা সেটা করতে পারতাম না। কিন্তু বার্সেলোনার এখন ইয়ং ট্যালেন্ট এবং বার্সেলোনার দলটার সাথে এখন যে ধরনের কেমিস্ট্রি প্রত্যেকটা খেলোয়াড়দের, এই খেলোয়াড়দের কেমিস্ট্রি এবং বার্সেলোনার দলটার ম্যানেজমেন্ট সবকিছু মিলিয়ে বার্সেলোনার জন্য পারফেক্ট একটা সিজন আমরা পার করেছি। এখন কথা বলবো এটা না, এখন কথা বলবো 2025-26 সিজনটা বার্সেলোনা আসলে কেমন করতে পারে। এবং এই জিনিসটা বলতে হচ্ছে যে বার্সেলোনা 2010 সালের পরে, আমার কথা বুঝেন, 2010 সালের পরে বার্সেলোনা 2009, 10, 11 এই 3 বছরের পরে বার্সেলোনা আবারও স্পেনের লা মাসিয়ান প্রোডাক্ট নির্ভর এবং স্পেন নির্ভর আবারও বার্সেলোনার টিমটা গঠন হতে যাচ্ছে, যেটা ছিল পেপ গার্দিওলার আমলে। লা মাসিয়ান একাডেমির প্রোডাক্টের মানে অনেক ধরনের প্রভাব ছিল বার্সেলোনার দলটাতে। যেমনটা 2010 বিশ্বকাপে যদি দেখেন তাহলে ওইখানে 7 থেকে 8 জন খেলোয়াড় বার্সেলোনার খেলোয়াড়, ঠিক তেমনই আবার একটা এনভায়রনমেন্ট পাচ্ছি আমরা, যেটা হান্সি ফ্লিকের অধীনে এখন বর্তমানে বার্সেলোনার দলটার মধ্যে আছে। আমরা আসলে দেখি যে গোলকিপারের লাইন থেকে শুরু করে আমরা ফ্রন্ট লাইন শেষ পর্যন্ত যদি দেখি, প্রত্যেকটা জায়গার মধ্যে স্পেনের খেলোয়াড়দের একটা কিন্তু প্রভাব আছে। গোল লাইন, ডিফেন্ডার লাইন, মিডফিল্ডিং লাইন, এর পরবর্তীতে অ্যাটাকিং লাইনের মধ্যে গোলকিপার আরো একজন নতুন গোলকিপার আছে যে কিনা স্প্যানিশ, ইওয়ান গার্সিয়া, যে অসাধারণ পারফরমেন্স করেছেন স্প্যানিয়লের, এবং তাকে আমরা আমাদের দলে বিড়ানোর পরে কিন্তু তার থেকে এখন এক্সপেকটেশন এমন অবস্থা, খুব সম্ভবত এমন হতে পারে সে উনাই সিমনের পরে স্পেনের সেকেন্ড চয়েস হিসেবে থাকবে গোলকিপারের জন্য। কিন্তু সেটা আমি কেন বলছি, কারণ বার্সেলোনার দলের মধ্যে যে গোলকিপারটা খেলে স্পেনে, বিশেষ করে স্পেনের প্লেয়ার যদি হিসাব করা হয়, তাহলে সেটা মানে বার্সেলোনার দল থেকে তাকে ন্যাশনাল টিমে যাওয়ার অনেক বেশি একটা সুযোগ করে দেয়। খুব সম্ভবত সেটা হতে যাচ্ছে, যেটা ইওয়ান গার্সিয়ার জন্য যেটা হচ্ছে এটা। তবে আমরা এখন আসি যে বার্সেলোনার ডিফেন্ডিং লাইনের মধ্যে, আমরা বার্সেলোনার ডিফেন্ডিং লাইনের মধ্যে রাইট ব্যাকে কুন্দে আছে, তারপরে সেন্টার ব্যাকের মধ্যে ব্যালেন্স মার্টিনেস, তারপরে কোভার্সি, তার পরবর্তীতে লেফট ব্যাকের মধ্যে বালদে তো আছেই। এইখান থেকে বালদে, কোভার্সি, মার্টিনেস, এই তিনজনই স্পেনের প্লেয়ার। তারা আসলে স্পেনের হয়ে যেভাবে মানে মনে হচ্ছে যে আমরা কাইন্ড অফ একটা স্পেনের সেকেন্ড টিম বার্সেলোনা আমরা লিড করতেছি। এর পরবর্তীতে মিডফিল্ডার লাইনের মধ্যে প্যাদ্রি, গাভি, ডি ইয়ং, এরপরে ড্যানি আলমো, এর পরবর্তীতে ফার্মিন লোপেস। এরপরে এই মিডফিল্ডার কন্ডিশনটা বর্তমানে যে কন্ডিশনটা আছে, ওয়ার্ল্ড ক্লাস এবং ওয়ান অফ দি বেস্ট মিডফিল্ডার ইন ইউরোপ। বর্তমানে ইউরোপিয়ান যে জায়ান্ট টিমগুলো আছে সব থেকে পারফেক্ট মিডফিল্ডার লাইন বার্সেলোনার ক্ষেত্রে আছে। কিন্তু আমরা একটা জিনিস বলি, এটা হচ্ছে যে বার্সেলোনার এখন যে টিমটা ইয়ং ট্যালেন্ট নির্ভর টিম, এই আমাদের যারা রাইভাল আছে রিয়াল মাদ্রিদ কিন্তু বার্সেলোনার প্ল্যানের দিকে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে তারা আসলে এখন অনেক বেশি ইয়ং প্লেয়ারের দিকে ঝুঁকতেছে। আগে একটা সময় ছিল বার্সেলোনার টিম একটা ব্যালেন্স অবস্থায় ছিল, কিন্তু বার্সেলোনাকে আবার নতুন ভাবে শুরু করার জন্য ইয়ং প্লেয়ারের উপরে নির্ভর করতে হয়েছে। তো রিয়াল মাদ্রিদকেও এখন ইয়ং প্লেয়ারদের উপরে নির্ভর করতে হচ্ছে। লাস্ট কবে রিয়াল মাদ্রিদের এমন টিম আমরা দেখেছি আমাদের মনে নাই, কারণ রিয়াল মাদ্রিদ দলের সবসময় একটা ম্যাচুরিটি লেভেলের একটা টিমের কন্ডিশন থাকতো। এই কন্ডিশনটা আমরা এই 1.5 বছর 2 বছরের মধ্যে দেখতে পারতেছি না, যার জন্য তারা আবার ইয়ং ট্যালেন্ট ঢুকিয়ে দলটার মধ্যে লং সার্ভিস প্রসেস করার জন্য ট্রাই করতেছে। তো
এই জায়গার মধ্যে একটা কথা বলি, এটা হচ্ছে যে বার্সেলোনার ইয়ং ট্যালেন্ট গুলা এভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে লাস্ট 5 থেকে 10 বছরের বার্সেলোনার ফিউচারটা কিন্তু খুব ব্রাইট। যেখানে ফার্মিন লোপেস, এই ছেলেটা আমার আসলে পার্সোনালি অনেক বেশি আমি পছন্দ করি। ফার্মিন লোপেস যদি ধারাবাহিকভাবে বার্সেলোনার সাথে 2 বছর থাকে তাহলে সে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডারদের একজন হবে। এটা আমি আসলে মুখের কথা বলতেছি না, তার ফ্লাইং স্টাইল, তার অ্যাটাকিং সেন্স, তার মানে ক্রিয়েটিভিটি সবকিছু মিলে তাকে ওই ওই ধরনের করে আমি কল্পনা করছি। এর পরবর্তীতে প্যাদ্রি তো ওয়ার্ল্ড ক্লাস অলরেডি। গাভিকে আরো যদি চান্স দেওয়া হয় তাহলে সেও নিজেকে আরো খুলে ধরবে ওয়ার্ল্ড স্টেজের মধ্যে। ফ্র্যাঙ্কি ডিয়ং অনেক আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গিয়েছিল, তারপর যে রিকভারিটা করছে, এই রিকভারি করার পরে ফ্র্যাঙ্কি ডিয়ং এর আসলে যে হেডার্স গুলো ছিল সবাই আসলে তার ফ্যান হয়ে গিয়েছে। তো আমরা আর একটা জিনিস যেটা ভাই, এটা হচ্ছে যে বার্সেলোনার অ্যাটাকিং লাইন। বার্সেলোনার অ্যাটাকিং লাইনটা যদি দেখি আমরা, বার্সেলোনার মধ্যে লামিন ইয়ামাল পারফেক্ট একদম তার পজিশনের মধ্যে, তারপরে রবার্ট লেভানডস্কি তার ব্যাকআপ হিসেবে ধরেন, ফারান তোরেস, তারপরে রাফিনিয়া। এখন রাফিনিয়ার যে অবস্থান এই জায়গার মধ্যে, যে নিকু উইলিয়ামসকে যে সাইন করানোর একটা ব্যাপার স্যাপার, এই নিকু উইলিয়ামস যদি বার্সেলোনার মধ্যে যদি আসে তাহলে রাফিনিয়া কোথায় খেলবে? রাফিনিয়া কোথায় খেলবে এটার থেকে বড় কথা হচ্ছে বার্সেলোনার অ্যাটাকিং লাইনের মধ্যে একটা ব্যাকআপ রাখা। কিন্তু নিকো উইলিয়ামস যদি আসে, রাফিনিয়ার আমার মনে হয় না তেমন কোনো অসুবিধা হবে, কারণ নিকো উইলিয়ামস রাফিনিয়া নিজেকে ওভাবে করেই অ্যাডজাস্ট করে নিতে পারবে যে কোনো জায়গার মধ্যে। খুব সম্ভবত ফ্রি রোলে খেলার একটা চান্স আছে রাফিনিয়ার, নিকো উইলিয়ামস সহ যদি একসাথে কম্বাইন করে খেলে। তো এটা আসলে বড় কোনো ডিল না, তবে কথা হচ্ছে যে নিকো উইলিয়ামস বার্সেলোনায় আসতেছে কিনা। কিন্তু বার্সেলোনা নিকো উইলিয়ামসের পিছনে যে সময়গুলো ব্যয় করতেছে এই সময়গুলো কি কতটুকু যৌক্তিক আমি সেটা এখনো বুঝতে পারতেছি না। ফ্রন্ট লাইনের মধ্যে আমার মনে হয় এখনো ওই ধরনের কোনো ব্যাকআপ দরকার, কারণ ফারান তোরেস ইয়ং ট্যালেন্ট, তাকে কিন্তু যদি সময় দেওয়া হয় তাহলে সে নিজের ম্যাচুরিটি লেভেলটা দেখাতে পারবে। কারণ আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদের যে দলটা, এখানে মানে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, এই ওদের পিছনে রিয়াল মাদ্রিদ যে সময়টা দিছে, 4 বছরের মতন সময় ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রির পিছনে দিছে, কিন্তু 4 বছর পরে তারা এমন ভাবে সেটার বেনিফিটটা দিছে যেটা কিনা রিয়াল মাদ্রিদের জন্য একদম সুদে আসলে পুষিয়ে দেওয়ার মতো। তাদের আমলে তারা 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। তো এই ধরনের সময় কিন্তু বার্সেলোনা খুব কমই দেয় প্লেয়ারদেরকে। যেমন একটা তরুণ প্লেয়ার, তাকে কিন্তু চান্স দেওয়া দরকার, তার ফ্লপ গেলে তাকে কিন্তু সময় দেওয়া উচিত। বার্সেলোনা সেটা যদি না করে তাহলে আবারও যদি প্লেয়ার বিরাট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাশফোর্ড দলের মধ্যে অ্যাড হওয়ার বা রাশফোর্ডকে নিয়ে একটা রিউমার শুনতেছি, তো রাশফোর্ড থেকে ফারান তোরেসকে আরো চান্স যদি দেওয়া হয় তাহলে ফারান তোরেস তো আরো অ্যাডভান্স লেভেলে খেলার চান্স আছে। রাশফোর্ড যখন সে ভালো পিক টাইমে ছিল তাকে তো অভাবে করেই ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে ছিল, এরপরে সে কোন একটা আবার দলের মধ্যে গেল। তো এই জিনিস ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিয়ে টানাটানি, তো আমি এই জিনিসটা বুঝতে পারছি না। কিন্তু ফারান তোরেস বার্সেলোনার সাথে যদি থাকে, সে আরো একটু যদি চান্স পায় ভালো খেলার, সে চেষ্টা করবে, কিন্তু সেটার জন্য বার্সেলোনাকে সময় দেওয়া উচিত। তো দেখা যাক 2025-26 সিজনটা বার্সেলোনার জন্য আসলে কেমন যায়। আমার চিন্তা ভাবনা থেকে 2025-26 সিজনটা বার্সেলোনার জন্য বেস্ট একটা সিজন যাবে বলে মনে হচ্ছে। কিন্তু রিয়াল মাদ্রিদ কাইন্ড অফ জাবি আলোনসোর অধীনে, দেখা যাক না কিভাবে করে বার্সেলোনাকে বিট করে। এটা দেখার জন্য আসলে আমরা ওয়েট করে আছি। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা আবারও একটা সেই পুরাতন ক্ল্যাশ, যেটা আসলে মরিনিও এবং পেপ গার্দিওলার আমলে আমরা দেখে এসেছি। আমরা আসলে নতুন ভাবে আবারও আশায় বুক বাঁধতে যাচ্ছি। দেখা যাক সেই বোধ মানে জ্ঞান ভূত থেকে বার্সেলোনার যেই নতুন যাত্রা, এই যাত্রাটাই কতটুকু আমাদের আবার সুখের হতে পারে সেটা দেখার জন্য ওয়েট করে আছি। আপনাদের আসলে কি মনে হচ্ছে জিনিসটাতে? বার্সেলোনার আসলে কোথায় কি করা উচিত সেটা জানাবেন।